নমস্কার, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ভাষা তত্ত্ব যে প্রথম চ্যাপ্টারটা শুরু করেছিলাম, অর্থাৎ ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, সেটা নিয়েই আলোচনা করব। আমি তোমাদের আগের দিন ভাষা বিজ্ঞানের যে প্রধান তিনটি শাখা সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেটা শাখা বা ধারা বলা যায়, যে তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। আজকে আমি পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এবার দেখো, আমি তোমাদের বারবার বলেছি যে তোমরা কিন্তু টেক্সট বুকটাকে ফলো করবে, কেননা টেক্সট বুকের বাইরে থেকে কিন্তু কিছু আসে না, যা আসে সবটাই টেক্সট বুক থেকে আসে, এবং সেই কারণে আমি কিন্তু তোমাদের টেক্সট ভিত্তিক পড়াশোনাই করাবো। তো প্রত্যেকে যখন আমি পড়াবো তখন টেক্সটটা খুলবে। আমরা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অবধি পড়িয়েছিলাম, তার পরের অংশ থেকে শুরু করছি। দেখো, ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের মধ্যে সম্পর্ক। এবার আমরা পড়ব যে ভাষাবিজ্ঞানের ধারা, মূল তিনটি ধারা আমরা জেনেছি। এবার ভাষাবিজ্ঞানের শাখা এবং তাদের মধ্যেকার যে নিজস্ব সম্পর্ক, সেটা সম্পর্কে আমরা জানব। দেখো কি বলছেন, ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানুষের ভাষা এবং ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিকগুলি। আমি তোমাদের যখন সামগ্রিক আলোচনাটা করেছিলাম এই চ্যাপ্টারের, সেখানে আমি বলেছিলাম যে একটা ভাষা সঙ্গে মানুষের যে জীবন, সমাজ, সমস্ত কিছুই অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং তার বিবর্তনের কারণের সাথেও কিন্তু এই মানুষের বিভিন্ন জীবন, মানুষের অবস্থান, এই সমস্ত সমাজ, এই সমস্ত ব্যাপারগুলো ভীষণভাবেই যুক্ত। ভাষা বাস্তবে একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্যকে উন্মোচন করা ভাষাবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। একদিকে ভাষা এবং অন্যদিকে ভাষার সঙ্গে অন্যান্য সংলগ্ন মানব জীবনের নানান দিক, এই দুই দিক সমান তালে আলোচনা করতে ভাষাবিজ্ঞানের গবেষকদের প্রধান দুদলে ভাগ হয়ে যেতে হয়। আমরা একটি ছকের সাহায্যে আলোচনা করতে পারি। মানে ভাষার ধ্বনি, বাক্য, শব্দার্থ, রূপ, এগুলো নিয়ে যে ক্ষেত্রটিতে আলোচনা করা হয় তাকে বলা হয় প্রধান ভাষাবিজ্ঞান। ঠিক আছে? এবং ভাষার সঙ্গে যে মানব জীবনের যে সংলগ্ন দিকগুলো যে জড়িত, সেটাকে আবার আলাদা ভাগে ভাগ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান। তাহলে কি, যেটা আর কি ভাষার মূল যে গঠন, অর্থাৎ রূপ, তারপরে বাক্য, ধ্বনি, শব্দার্থ, এগুলো যে ক্ষেত্রতে আলোচিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান, অর্থাৎ ভাষার ওপরেই যার একেবারে কাজ। ঠিক আছে? এরপরে আরেকটি ক্ষেত্র রয়েছে, যেটা হচ্ছে ভাষার সঙ্গে মানুষের যে এই যে সংলগ্ন যে বিভিন্ন দিক রয়েছে, সেটাকেও তো বাদ দেওয়া যায় না। ঠিক আছে? তার যে বিজ্ঞানসম্মত আলোচনার যে ক্ষেত্র, সেটাকে বলা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান, অর্থাৎ এটার ইংলিশ হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে? তো সেখানে দেখো, আমরা একটি ছকের সাহায্যে আলোচনা করতে পারি বলে বইয়েই রয়েছে। ভাষা বিজ্ঞানের দুটো ভাগ রয়েছে, একটা প্রধান ভাষা বিজ্ঞান, একটা ফলিত ভাষা বিজ্ঞান। প্রথম ক্ষেত্রে ভাষার কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ প্রধান ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে আলোচনা করা হয় দেখো। প্রথম ক্ষেত্রে ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয়। মানে ভাষার যে গঠন প্রণালী, তার ভাষাটা কিভাবে বিন্যস্ত হয়েছে, এবং তার কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ ভাষাটির মূল চরিত্রটি কি, সেইটা আলোচনা করা হয়। একে বলে প্রধান ভাষা বিজ্ঞান। দ্বিতীয় ক্ষেত্রে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয়। তাহলে কি বলছে, যে দ্বিতীয় ক্ষেত্রে মানে হচ্ছে কি, যেটা ফলিত ভাষা বিজ্ঞান, মানে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। সেখানে কি করা হচ্ছে, ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক। তাহলে আমাদের এই ভাষার সঙ্গে সমাজের একটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চারও কিন্তু সম্পর্ক রয়েছে। সেই পারস্পরিক সম্পর্ক বিচার বিশ্লেষণ করা হয় হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান, মানে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান বা প্রয়োগ ফলিত ভাষা বিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়।
প্রধান ভাষা বিজ্ঞান ভাষার যে গঠন প্রণালী বা ভাষার যে কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে তা প্রধানত 5টি শাখায় হয়। সেটি কি কি, ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা মানে পেন্সিল দিয়ে মার্ক করে রাখো, শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব, ঠিক আছে। আর ফলিত ভাষা বিজ্ঞানে আমরা আলোচনা করি বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার কি সম্পর্ক, মানে বিদ্যাচর্চার আরও যে বিভিন্ন শাখা রয়েছে তার সঙ্গে মানুষের ভাষার যে লিঙ্ক, যে যোগ, ঠিক আছে, সেইটা কি, সেইটা নিয়ে আলোচনা করা হয় অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দেখো, যেমন সমাজ বা সমাজ বিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ক, যার নাম সমাজ ভাষা বিজ্ঞান, ঠিক আছে। মানব মনের ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব ভাষার যে সম্পর্ক রয়েছে তার নাম হচ্ছে মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে মানব ভাষার সম্পর্ক, যার নাম মনোভাষা বিজ্ঞান, ঠিক আছে। মানব মনের সঙ্গে, মানে মানব মনের প্রকৃতি গতি প্রকৃতির সঙ্গে যে মানুষের ভাষার যে রিলেশন, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে মনোভাষা বিজ্ঞান। আবার আমাদের মস্তিষ্কের গঠনের সঙ্গেও আমাদের কিন্তু ভাষার ওপর তার প্রভাব বিস্তার করে। তো মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠনের ও তার ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব ভাষার সম্পর্কের নাম হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান। নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক, যার নাম নৃভাষা বিজ্ঞান। এইভাবেই কিন্তু এই ফলিত ভাষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রটা এগিয়ে চলছে। মানে বুঝতে পারছো, মানব মন, সমাজ, স্নায়ু ক্ষেত্র, স্নায়ু বিদ্যা চর্চা, এগুলোর সঙ্গে যে মানব ভাষার সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা নিয়ে যখন যে ক্ষেত্রতে আলোচনা বা বিচার বিশ্লেষণ করা হয় সেটাকেই বলা হয় ফলিত ভাষা বিজ্ঞান, ঠিক আছে। তো তোমাদের এখানে একটা চার্টের মাধ্যমে স্পষ্টভাবে দেখানো আছে, দেখো, প্রধান ভাষা বিজ্ঞান আর ফলিত ভাষা বিজ্ঞানের যে ভাগগুলো তোমাদের বইয়েই রয়েছে। এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। প্রধান ভাষা বিজ্ঞানের শাখাগুলোর আলোচনা পরবর্তী চ্যাপ্টারগুলোতে রয়েছে। আমি তোমাদের এটা একদম ফার্স্ট দিনই বলেছিলাম যে পরের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো প্রধান ভাষা বিজ্ঞান নিয়েই রয়েছে। তাই এই যে ফার্স্ট চ্যাপ্টারের যে শেষাংশটা পুরোটাই ফলিত ভাষা বিজ্ঞান নিয়ে আলোচিত হয়েছে, কারণ ফলিত ভাষা বিজ্ঞানের আলোচনা এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা কিন্তু আর পাবো না। তো সেই কারণে এখানেই কিন্তু বিস্তারিত আলোচিত হয়েছে। দেখো, ফলিত ভাষা বিজ্ঞান বলে প্রথম যে শাখার কথা রয়েছে সেটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে, ঠিক আছে। মানে সমাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে, আমাদের ভাষার ব্যবহারের ক্ষেত্রে, সমস্ত কিছুর জন্য সমাজ ভীষণইভাবে গুরুত্বপূর্ণ, এবং সমাজ আমাদের সমস্ত কিছুর ওপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে। তো ভাষা কিভাবে সমাজে কাজ করে, সমাজে ভাষা কিভাবে কাজ করছে, এবং সমাজ আবার কিভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করছে, ভাষা বিজ্ঞানের এই শাখাটিতে এটাই কিন্তু আলোচনা করা হয়, ঠিক আছে। তো এক কথায় বলা যেতে পারে যে সমাজ ভাষা বিজ্ঞান হলো ভাষা এবং সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয়, মানে নিজেদের মধ্যেকার যে সম্পর্কের বিষয়, সেটাই হচ্ছে ভাষা বিজ্ঞান। মানব সমাজের বাইরে ভাষার কোনো অস্তিত্ব নেই। সমাজে বিভিন্ন জাতির ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা। তাহলে দেখো, সমাজে বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন রকম ভাষা ব্যবহার করছে, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকমের ভাষার ব্যবহার করছে। এক্ষেত্রে আমি একটু বলে রাখি, তোমরা কিন্তু সমাজ ভাষা এবং দ্বিভাষা এটা ক্লাস 11-এই পড়েছো, আমি তোমাদের পড়িয়েছি যে সমাজ আমাদের ওপরে অনেকভাবে প্রভাব বিস্তার করে। যেমন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমার সামাজিক অবস্থান কোথায়, আমার পেশাটা কি, তার সাথে সাথে আমাদের কিন্তু ভাষার যে ব্যবহারের যে পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পাই, আমাদের ওপর প্রভাব বিস্তার করে। দেখো, নারী পুরুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা, নারী এবং পুরুষের ভাষা ব্যবহারের মধ্যেও লক্ষণীয় কিছু পার্থক্য কিন্তু রয়েছে। আবার অঞ্চল ভেদে অঞ্চলও কিন্তু, মানে আমার অবস্থানটা কোথায়, আমি কোথায় বসবাস করছি, তার উপরেও কিন্তু ভাষার প্রভাব বিস্তার করছে। পেশা মানে হচ্ছে প্রফেশন, বাই প্রফেশন আমাদের প্রফেশন সেটার ওপর, বা জীবিকা আমাদের যেটার ওপর, সেটার সাথে কিন্তু তার উপরে ভাষা প্রয়োগের একটা
প্রভাব কিন্তু রয়েছে। যেমন ধরো একজন শিক্ষিকা এবং একজন ব্যবসায়ী, তার শিক্ষক বা শিক্ষিকা এবং ব্যবসায়ীর ভাষার যে ব্যবহার, তার মধ্যে তুমি পার্থক্য একটা আলাদা করে ঠিক নির্ণয় করতে পারবেই। তার মানে কি, তার পেশাও কিন্তু তার মানে সামাজিক পরিচয়, ঠিক আছে? তো সেটাও কিন্তু প্রভাব বিস্তার করছে ভাষার ব্যবহারের ক্ষেত্রে। তাহলে এই সমস্ত আলোচনাগুলোই কিন্তু সমাজ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়, এবং এগুলো কিভাবে প্রভাব বিস্তার করছে সেইটা বিজ্ঞানসম্মতভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করা হয় সমাজ ভাষা বিজ্ঞানে। দেখো, সমাজ ভাষা বিজ্ঞানের 3টে মূল ভাগ রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট: বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান, প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। আচ্ছা, বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান প্রধানত ভাষা বৈচিত্র্যের ওপর গুরুত্ব আরোপ করে। তাহলে কি বলছে, যে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান কি করছে, ভাষা বৈচিত্র্যের ওপর গুরুত্ব আরোপ করছে। 3টে ভাষা বিজ্ঞান নিয়ে এবার আমরা শর্টে আলোচনা করব। দেখো, ভাষার বক্তা, ভাষার বিশেষ রূপ, শ্রোতা, ভাষা ব্যবহারের বিশেষ কারণ, এসব প্রশ্নই কিন্তু বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান বিবেচনা করবার বিষয়। দেখো, একটা ভাষার ব্যবহারের ক্ষেত্রে প্রথম হচ্ছে চরিত্র নির্ভর করে তার বক্তার ওপরে, কে বলছে, এবং দ্বিতীয় হচ্ছে কি, কে শুনছে, রিসিভার কে শ্রোতা, এবং আরেকটা বিষয় হচ্ছে উপলক্ষ্যটা কি, মানে কি কারণে সে বলছে। ধরো, আমি তোমাদেরকে সব থেকে সহজ, ধরো আমি বক্তা, আমি শিক্ষিকা, তোমরা শুনছো, তোমরা হচ্ছে শ্রোতা, এবং আমাদের উপলক্ষ্যটা কি, শিক্ষাদান, তাই তো? সেই কারণে আমার ভাষা অনেক সুগঠিত, অনেক মার্জিত, অনেক কি বলবো, অনেক সাহিত্য রস সম্পন্ন। তো সেটা কিন্তু আমি সাধারণ সময়ে যখন কথাবার্তা বলছি, তখন হয়তো এতটাও সুগঠিত আমার ভাষা থাকে না। তো এই যে একটা, তার মানে কি, এখানে ভাষার ওপর বক্তা, শ্রোতা এবং উপলক্ষ ভাষার চরিত্রকে অনেকটাই সম্পূর্ণরূপে প্রভাবিত করছে, ঠিক আছে? তো অর্থাৎ তিনি পুরুষ না নারী, তার বয়স কত, সমাজের কোন স্তরের মানুষ, তার পেশা কি, এমনকি সে কোন সম্প্রদায়ের মানুষ, এসব তার ভাষার রূপটির নির্ণায়ক, মানে যে বলছে। এরপরে আসছে শ্রোতা, মানে যে শুনছে, সে তার সামাজিক পরিচয়টাও ইম্পর্টেন্ট। আমরা সহজেই দেখতে পাই যে গুরুজনদের সাথে আমরা যেভাবে কথা বলি, সমবয়সী বা কনিষ্ঠের সাথে সেভাবে আমরা কথা বলি না, যেটা আমি তোমাদের এক্ষুনি বলছিলাম, ঠিক আছে? তো ধরুন আমাদের এভাবেই কিন্তু পাল্টে যেতে থাকে। তৃতীয় যেটা মাত্রা, সেটা হচ্ছে উপলক্ষ বা সেটিং, ঠিক আছে? অর্থাৎ পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাষা কিন্তু ব্যবহার পাল্টে যেতে থাকে। যেমন সভা সমিতিতে ভাষা, শ্রেণীকক্ষের ভাষা, ঝগড়ার ভাষা, আইনের ভাষা, খবরের কাগজের ভাষা, এগুলো সবই কিন্তু আলাদা আলাদা, যেহেতু পরিস্থিতি আলাদা, উপলক্ষ, তাই ভাষাও কিন্তু আলাদা, এইভাবে বদলে যাচ্ছে অঞ্চল ভেদে, ঠিক আছে? তো একটি ভাষার ক্ষেত্রে কিন্তু মানে কোথায় কথা বলা হচ্ছে সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই বিষয়গুলোই কিন্তু আলোচিত হচ্ছে বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানে। এরপরে হচ্ছে পরিবর্তমান বা সচল সমাজ ভাষা বিজ্ঞান। তো এই পরিবর্তমান বা সচল সমাজ ভাষা বিজ্ঞান ইতিহাসের দিক থেকে আলোচিত হয়। ধরো, কোনো বিশেষ একটি সমাজ ভাষার উদ্ভব, বিবর্তন, বিস্তার ও সংকোচনের ধারা নিয়ে ভাষা বিজ্ঞানের এই শাখাটা কাজ করে। যেমন ধরা যাক, কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ যখন আরেকটি ভাষাগোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয়, যখন তাদের যোগ ঘটে, তখন দেখা যায় নিজেদের ও নতুন সমাজের এই দুই ভাষাই তার ভাষার ব্যবহারের মধ্যে চলে আসে। যেমন ধরো, মনে আছে তোমরা পিজিন ক্রেওলের কথা পড়েছিলে, যে যখন একটা ব্যবসার কারণে দুটো ভাষা যখন একত্রিত হয়, তখন একটা মিশ্র ভাষার সৃষ্টি হয়, মানে একটা ভাষার ওপর আরেকটা ভাষার ব্যবহার তখন প্রভাব বিস্তার করতে থাকে, ঠিক আছে? তো সমান্তরালভাবে দুটো ভাষাই থেকে যায়, অথবা অনেক সময় অনেক দিন চলতে চলতে একটা ভাষা যখন প্রয়োজন মিটে যায়, সেই ভাষাটার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় এবং একটি ভাষা রয়ে যায়। তো এরকম প্রথমটিকে আমরা বলতে পারি কি, দ্বিভাষিকতা। এটা খুব ইম্পর্টেন্ট ফর শর্ট কোয়েশ্চেন। মানে ধরো, যখন দুটো ভাষাই সমান্তরালভাবে এগিয়ে চলে, তখন তাকে বলা হয় দ্বিভাষিকতা বা বাইলিঙ্গুয়ালিজম। আর দ্বিতীয় ক্ষেত্রে এসে যায় ভাষার সংরক্ষণের প্রশ্ন, মানে একটা ভাষা যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই ভাষার সংরক্ষণের প্রশ্ন রয়ে যেতে পারে।
এরপরে তৃতীয় যেটা ভাষা, সমাজ ভাষা বিজ্ঞানের তৃতীয় যে ভাগ, সেটা হচ্ছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। সেই এই প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান হচ্ছে অ্যাপ্লাইড সোশিও লিঙ্গুইস্টিক্স, মানে হচ্ছে মাতৃভাষা শেখানোর পদ্ধতি, ঠিক আছে, অন্য ভাষা শেখানোর পদ্ধতি উদ্ভাবন, অনুবাদ, কোনো এক ভাষা থেকে অন্য ভাষা অনুবাদ নীতি, পরিমার্জন বা সংশোধন করা, ভাষার বানান সংস্কার, ঠিক আছে, এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় হচ্ছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে। তাহলে আমরা সমাজ ভাষা বিজ্ঞান অবধি আমরা আজকে পড়লাম। পরবর্তী আলোচনা তোমাদের পরের ভিডিওতে হবে। এর সঙ্গে আমি একটা পিডিএফ অ্যাড করেছি, আগের ভিডিওগুলোর যে আজ আমি পড়িয়েছি এবং আজ অবধি যা যা পড়ালাম তার ভিডিও আমি পিডিএফটা অ্যাড করেছি। তোমরা প্রত্যেকে দেখবে, বুঝবে এবং তোমাদের খাতায় কিন্তু সেটা লিখবে। নমস্কার।